মা, তোমার হাতের পায়েস খেয়ে আমার কলিগ বলেছে তোমার বউ খুব ভালো রাখতে পারে। আমি তাকে ঠিক করিনি গি। ছেলের অফিসে পিকনিক ছিল। সবাইকে ঘরের তৈরি খাবার নিয়ে যেতে বলেছিল। আমি পায়েস বানিয়ে দিয়েছিলাম। সন্ধ্যায় অফিস থেকে ফিরে সে খুশি হয়ে বলল, মা, তোমার পায়েস সবার খুব পছন্দ হয়েছে। আমি গর্বিত হলাম। তারপর সে বলল, একটা মজার কথা হলো, আমার সিনিয়র কলিগ আমাকে বলেছে তোমার বউ খুব ভালো রাখতে পারে। তাকে আমাদের বাসায় নিমন্ত্রণ করো। আমি জিজ্ঞেস করলাম, তুমি তাকে ভুল বুঝিয়ে দিলে না? সে মাথা নাড়ল। বলল, না মা, কারণ আমি চাই তুমি সত্যিই আমার বউ হও। আমার হাত কাঁপতে লাগল। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার রান্নার স্বাদ, তোমার যত্ন, তোমার ভালোবাসা, সবকিছু আমি একজন স্বামী হিসেবে পেতে চাই। বিয়ে করো আমাকে। আমরা সত্যিই স্বামী স্ত্রী হই। পায়েসের বাসন এখনো ধুয়ে রাখিনি। ছেলের কথায় মনে হলো যেন একটা নতুন জীবনের স্বাদ পেলাম গ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মধুমিতা সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রবীন দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর রিনা। তানভীর ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিনা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার গল্পটা শুরু হয়েছিল সেই রাতে যখন তানভীর অফিস পিকনিক থেকে ফিরে আসল। সে আমার বানানো পায়েসের প্রশংসা করে যা বলল তাতে আমার মাথা ঘুরে গেল। কিন্তু আসল রহস্য শুরু হয়েছিল তার পরের দিন থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম তানভীর রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তার চোখে একটা অদ্ভুত চাহনি। সে আমাকে বলল, মা, আমার কলিগ রাকেশ আজ আসবে। তুমি ভালো রান্না করোক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি কেন? তানভীর কাছে এসে আমার হাতটা ধরল। তার হাত দুটো কাঁপছিল। মা, আমার একটা পরিকল্পনা আছে। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। আমার বুকের ভিতর একটা অস্বস্তি কাজ করছিল। তানভীর ছোটবেলা থেকেই খুব চালাক ছিল। কিন্তু আজ তার আচরণে কেমন যেন একটা রহস্য ছিল। দুপুরে রাকেশ এল। বয়স প্রায় ৫০-এর কাছাকাছি। সুদর্শন পুরুষ। তানভীর আমাকে পরিচয় করিয়ে দিল, এই আমার মা মধুমিতা। আর মা, এই রাকেশ দা, আমার সিনিয়র কলিগ। রাকেশ আমার হাত ধরে বলল, আপনার পায়েসের কথা তো তানভীর বলেছে। আজ আবার খাওয়ার সুযোগ পেলাম গ। খাওয়ার সময় রাকেশ আমার রান্নার খুব প্রশংসা করল। কিন্তু তার কথাবার্তায় কেমন যেন একটা অন্যরকম ভাব ছিল। সে আমাকে জিজ্ঞেস করল, আপনার স্বামী কোথায়? আমি বললাম, ও অফিসে গেছে। সন্ধ্যায় ফিরবে গু। রাকেশ তানভীরের দিকে তাকিয়ে হাসল। এরপর আমাকে বলল, তানভীর আপনার সম্পর্কে অনেক কথা বলেছে। বলেছে আপনি খুব একা থাকেন গি। আমি অবাক হয়ে তানভীরের দিকে তাকালাম। তানভীর চোখ নামিয়ে রাখল। রাকেশ চলে যাওয়ার পর আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, তুমি ওকে আমার সম্পর্কে কি বলেছ? তানভীর আমার কাছে এসে বসল। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কিন্তু তুমি রাগ করবে না? আমি বললাম, বল। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার যত্ন, তোমার রান্না, তোমার সব কিছু আমার খুব প্রিয়। আমি চাই তুমি শুধু আমার হও। আমার গলা শুকিয়ে গেল। তানভীর, তুমি কি বলছ? মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু আমি তোমাকে একজন স্ত্রী হিসেবে ভালোবাসি। বাবার সাথে তোমার যেমন সম্পর্ক, আমি চাই আমার সাথেও তেমন সম্পর্ক হোক। আমার পুরো শরীর কাঁপতে শুরু করল। তানভীর, তুমি কি বলছ? আমি তোমার মা। তানভীর আমার হাত দুটো ধরল। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। রাকেশ দা আমাকে একটা পরামর্শ দিয়েছে গি। কি পরামর্শ? সে বলেছে, যদি তুমি আমার প্রেমে পড়ো তাহলে আমরা বাবাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারি। নতুন জীবন শুরু করতে পারি। আমি তানভীরের হাত ছাড়িয়ে দিলাম। তানভীর, তুমি পাগল হয়ে গেছ। আমি তোমার মা। তুমি আমার ছেলে। এমন কথা ভাবতেও পারো না গি। তানভীর উঠে দাঁড়াল। তার চোখে একটা অদ্ভুত আগুন জ্বলছিল। মা, আমি তোমাকে বোঝাবো। আমি তোমাকে দেখাবো যে আমি একজন পুরুষ হিসেবে তোমার জন্য কতটা উপযুক্ত। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। তানভীরের কথাগুলো বারবার আমার কানে বাজছিল। আমার মনে হচ্ছিল যেন আমার নিজের ছেলে একজন অপরিচিত মানুষ হয়ে গেছে। পরের দিন সকালে রবিন অফিসে যাওয়ার পর তানভীর আমার রুমে এল। সে একটা লাল গোলাপ নিয়ে এসেছিল। মা, এটা তোমার জন্য। আমি ফুলটা নিলাম না। তানভীর, তুমি এসব বন্ধ করো। আমি তোমার মা। তুমি আমার ছেলে। এর চেয়ে পবিত্র সম্পর্ক আর কিছু হতে পারে না গি।
তানভীর আমার পাশে বসল। মা, তুমি কি কখনো অনুভব করো না যে বাবা তোমার যথেষ্ট যত্ন নেয় না? তুমি সারাদিন রান্নাবান্না করো, ঘর পরিষ্কার করো, আমাদের সবার সেবা করো। কিন্তু বাবা কি করে? অফিস থেকে এসে টিভি দেখে আর ঘুমিয়ে পড়ে গু। তানভীরের কথাগুলো সত্য ছিল। রবিন সত্যিই আমার প্রতি খুব একটা মনোযোগী নয়। কিন্তু তারপরও। তানভীর, এটা কোনো কারণ নয়। তুমি আমার ছেলে। এই সম্পর্ক কখনো বদলানো যায় না গে। তানভীর আমার গালে হাত রাখল। মা, আমি তোমাকে সেই ভালোবাসা দিতে পারি যার তুমি প্রাপ্য। আমি তোমাকে একজন রানীর মতো রাখবো। আমি তানভীরের হাত সরিয়ে দিলাম। তানভীর, তুমি ভুল পথে যাচ্ছ। তোমার মানসিক চিকিৎসা প্রয়োজন। তানভীর হেসে উঠল। মা, এটা কোনো অসুখ নয়। এটা ভালোবাসা। তুমি যদি আমাকে একটা সুযোগ দাও তাহলে বুঝবে আমি কতটা তোমাকে ভালোবাসি। আমি রুম থেকে বেরিয়ে এলাম। কিন্তু তানভীর আমার পিছু নিল। মা, তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে না। আমি তোমার ছেলে। আমি এই ঘরেই থাকি গু। সেই দিনটা আমার কাছে নরকের মতো মনে হল। তানভীর বারবার আমার কাছে আসছিল। কখনো আমার হাত ধরার চেষ্টা করছিল, কখনো আমার পিঠে হাত রাখছিল। আমি যতই তাকে বারণ করছিলাম সে ততই জেদ ধরছিল। সন্ধ্যায় রবিন ফিরে এল। আমি ভাবলাম রবিনকে সব কিছু বলবো। কিন্তু কিভাবে বলবো? কি বলবো? আমার নিজের ছেলে আমাকে। রাতের খাওয়ার সময় তানভীর স্বাভাবিক আচরণ করল। রবিনের সামনে সে আগের মতোই ছিল। কিন্তু যখনই রবিন অন্যদিকে তাকাত, তানভীর আমার দিকে এমনভাবে তাকাত যেন আমি তার প্রেমিকা। খাওয়া শেষ হলে রবিন টিভি দেখতে বসল। তানভীর আমাকে সাহায্য করার নাম করে রান্নাঘরে এল। মা, আমি তোমাকে আরও একবার বলছি। আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমরা একসাথে সুখী হতে পারি। আমি বাসন ধোয়া বন্ধ করে তানভীরের দিকে ফিরলাম। তানভীর, আমি শেষবারের মতো বলছি। তুমি এই পাগলামি বন্ধ করো। নয়তো আমি তোমার বাবাকে সব কিছু বলে দেব। তানভীর হেসে ফেল। মা, তুমি বাবাকে বলবে? বলবে যে তোমার ছেলে তোমাকে ভালোবাসে? বলবে যে সে তোমাকে বিয়ে করতে চায়? বাবা কি ভাববে তোমার সম্পর্কে? সে কি মনে করবে না যে তুমি? তাছাড়া, তানভীর চালিয়ে গেল, আমি কিন্তু কোনো জোর জবরদস্তি করছি না। আমি শুধু আমার ভালোবাসার কথা বলছি। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সেটা তোমার ইচ্ছা। তুমি যদি না ভালোবাসো তাহলেও আমি কিছু করব না। কিন্তু আমি আমার ভালোবাসার কথা বলা বন্ধ করব না গে। আমি বুঝলাম তানভীর খুব চালাকি করেছে। সে এমনভাবে পরিস্থিতি তৈরি করেছে যাতে আমি কারো কাছে অভিযোগ করতে না পারি। পরের কয়েকদিন তানভীর আমার সাথে আরও নিবিড় আচরণ শুরু করল। সকালে উঠে সে আমাকে গুড মর্নিং বিউটিফুল বলত। রান্নার সময় আমার পিছনে দাঁড়িয়ে থাকত। কখনো কখনো আমার কাঁধে হাত রাখত। আমি যতই বিরক্ত হতাম তানভীর ততই বেশি করে আমার কাছে আসার চেষ্টা করত। একদিন রিনা স্কুল থেকে ফিরে বলল, মা, তানভীর দাদা তোমার সাথে কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আমার বন্ধুরাও লক্ষ্য করেছে গু। আমার হৃদয় দপদপ করে উঠল। কী রকম অদ্ভুত আচরণ? তানভীর দাদা তোমাকে এমনভাবে দেখে যেমনটা বাবা দেখে। আর তুমিও কেমন যেন অস্বস্তি বোধ করছো। আমি রিনাকে বোঝানোর চেষ্টা করলাম। না মা, এমন কিছু নেই। তানভীর শুধু আমার যত্ন নেয়। কিন্তু রিনা সন্দেহ করতে শুরু করল। সে তানভীরকে লক্ষ্য করতে থাকল। আরও কয়েকদিন পর রাকেশ আবার এল। এইবার সে আরও সরাসরি কথা বলল। মধুমিতা, তানভীর আমাকে বলেছে তুমি তার প্রপোজাল নিয়ে ভাবছ। আমি চমকে উঠলাম। কি? আমি কোনো প্রপোজাল নিয়ে ভাবছি না। রাকেশ হাসল। আরে, লজ্জা পাওয়ার কিছু নেই। তানভীর একটা ভালো ছেলে। সে তোমাকে খুব ভালোবাসে। রাকেশ, আপনি কি বলছেন? তানভীর আমার ছেলে। হ্যাঁ, জানি। কিন্তু ভালোবাসার কোনো নিয়ম নেই। তাছাড়া তোমার স্বামী তো তোমার যথেষ্ট যত্ন নেয় না। তানভীর তোমাকে রানীর মতো রাখবে। আমি বুঝলাম রাকেশ আর তানভীর মিলে একটা চক্রান্ত করছে। রাকেশ, আপনি এখনই এই বাড়ি ছেড়ে চলে যান। আর কখনো আসবেন না গি। রাকেশ উঠে দাঁড়াল। ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো। তানভীরের সাথে তোমার জীবন কত সুন্দর হতে পারে গি। রাকেশ চলে যাওয়ার পর আমি তানভীরের মুখোমুখি হলাম। তানভীর, তুমি রাকেশকে কি বলেছ? সে বলছে আমি তোমার প্রপোজাল নিয়ে ভাবছি। তানভীর নির্বিকারভাবে বলল, মা, আমি শুধু বলেছি তুমি আমার কথাগুলো শুনছ। এটাই তো ভাবাগু। তানভীর, তুমি মিথ্যা বলছ। আমি তোমার কোনো কথা ভাবছি না। আমি তোমাকে বলেছি এই পাগলামি বন্ধ করতে। মা, তুমি যদি সত্যিই আমার কথা ভাবতে না চাও তাহলে তুমি এখনও আমার সাথে কথা বলছ কেন? তুমি চাইলে আমাকে এড়িয়ে চলতে পারতে গু। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না।
তানভীর সত্যি বলেছিল। আমি তাকে সম্পূর্ণভাবে এড়াতে পারছিলাম না। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি শুধু ভয় পাচ্ছ। ভয় পাচ্ছ সমাজের কথা ভেবে। কিন্তু ভালোবাসার কোনো সীমা নেই গি। আমার চোখে পানি এসে গেল। তানভীর, আমি তোমাকে মায়ের ভালোবাসায় ভালোবাসি। অন্য কোনো ভালোবাসায় নয় গি। তানভীর আমার কাছে এসে আমার চোখের পানি মুছে দিল। মা, ভালোবাসা মানে ভালোবাসা। তার কোনো নাম নেই গি। সেই রাতে আমি অনেক ভেবেছিলাম। তানভীরের কথাগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল। সত্যি তো, রবিন আমার প্রতি তেমন যত্নবান নয়। তানভীর অন্তত আমাকে ভালোবাসে। কিন্তু সাথে সাথে আমার বিবেক আমাকে বলছিল এটা ভুল। তানভীর আমার ছেলে। এই সম্পর্ক কখনো পরিবর্তন করা যায় না। পরের দিন সকালে উঠে দেখলাম তানভীর রান্নাঘরে চা বানাচ্ছে। সে আমার জন্য চা বানিয়েছে। মা, তোমার জন্য চা গু। আমি চায়ের কাপটা নিলাম। তানভীর আমার পাশে বসল। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি জানি তুমি আমার কথাগুলো নিয়ে দ্বিধায় আছো। কিন্তু আমি তোমাকে কোনো চাপ দিতে চাই না। তুমি নিজের সময় নাও। যদি তুমি একদিন অনুভব করো যে আমাকে ভালোবাসতে পারবে, তাহলে আমি খুব খুশি হব। আর যদি না পারো, তাহলেও আমি তোমাকে জোর করব না গি। তানভীরের এই কথাগুলো আমাকে কিছুটা স্বস্তি দিল। অন্তত সে আমাকে জোর করছে না। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হল না। কারণ তানভীর তার আচরণ বদলায়নি। সে আগের মতোই আমার প্রতি রোমান্টিক আচরণ করতে থাকল। একদিন আমি বাজার থেকে ফিরে দেখলাম তানভীর আমার রুমে বসে আছে। আমার ড্রেসিং টেবিলের সামনে বসে আমার ফটো দেখছে। তানভীর, তুমি এখানে কি করছো? তানভীর ফটোটা রেখে দিল। মা, আমি তোমার ছবি দেখছিলাম। তুমি কত সুন্দর। তানভীর, এই আমার রুম। তুমি আমার অনুমতি ছাড়া এখানে আসতে পারো না গি। তানভীর উঠে দাঁড়াল। মা, আমি তোমার ছেলে। আমার কি নিজের মায়ের রুমে আসার অধিকার নেই? আমি বুঝলাম তানভীর তার অধিকারের অপব্যবহার করছে। তানভীর, ছেলে হলেও তোমার সীমা আছে। তুমি আমার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাতে পারো না গি। তানভীর আমার কাছে এগিয়ে এল। মা, আমি তোমার কিছু নষ্ট করিনি। আমি শুধু তোমার ছবি দেখছিলাম গু। কেন দেখছিলে? কারণ আমি তোমাকে ভালোবাসি।